আমাদের ইমার্জেন্সি থেকে ওসেক থেকে ভর্তি করে তাকে গাইনি ওয়ার্ডে পাঠালেন। কে নিয়ে যাবে? আমাদের স্টাফ তো কম। একটা কথা বলা হয়, এইটা নাই সেটা অজুহাত দেখায়, দারহাত মাহান অজুহাত বলি না আমরা। যন্ত্রপাতি দিলাম, যন্ত্রপাতি দিলে যন্ত্রপাতি চালানোর মতো মানুষ নাই। আমরা কিছু কিছু বিষয়ে ডাক্তারদেরকে নির্দেশ দিচ্ছি, যেই পেশেন্টগুলো উপজেলা লেভেলে ম্যানেজেবল সেইগুলি যাতে জেলাতে না যায়, মেডিকেলে না পাঠায়। যেমন ডায়রিয়ার কারণে কোনো রোগী যাতে মারা না যায়, হ্যাঁ, সেই দায়িত্বকে উপজেলা ম্যানেজারকে জবাবদিহি করতে হবে। আমি দুর্নীতি করি না, দুর্নীতির বিরুদ্ধে আমি সবচেয়ে জিরো টলারেন্স। অনিয়মের কারণে কারোর জন্য আমি সুপারিশও করব না। দুর্নীতিবাজরা শুধু নিজের সুবিধা আদায়ের জন্য সব কিছু করে, তারা দেশের শত্রু এবং তারা সরকার বদলালে খোলস বদলায়। আমেরিকান প্রবাসী বাংলাদেশিরা তাদের অর্থায়নে তারা দুষ্ট কিডনি রোগ আক্রান্ত রোগীদেরকে স্বল্প খরচে ডায়ালিসিস করার উদ্যোগ নিয়েছে। ক্রাইসিস হলো 34 জন ডাক্তার নাই, এখন আমাদের ইমার্জেন্সি সার্ভিসগুলি অফ হয়ে যাওয়ার মতো অবস্থা। হাসপাতালগুলোকে একদম স্বচ্ছ করার জন্য, ভালো মানের করার জন্য, ওখান থেকে যে একদম বেশি ইমার্জেন্সি না হওয়া অব্দি ওখানে ট্রিটমেন্ট হবে, এই ধরনের পরিবেশ সৃষ্টিতে যে বিভাগীয় প্রধান হিসেবে আপনি কী কাজটুকু করেন? মানে যখন দেখেছিলাম 11 জন হেলথ ইন্সপেক্টর পোস্টের মধ্যে মাত্র একজন, তার 33 জন অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর মধ্যে মাত্র 5-6 জন। অনেক আছে চাকরি 30 বছর হয়ে গেছে, 27 বছর হয়ে গেছে একই পোস্টে। কী পরিমাণ জনবল আপনি নিয়ে কাজ করছেন মূলত এখন বর্তমানে? শূন্য পদ পূরণ হবে, কিন্তু পরে আপনার বর্তমানে কী সংখ্যক পদ জনবল নিয়ে কাজ করছেন? নোয়াখালীতে আরএসএ হাসপাতাল নির্মাণ কাজ শেষের পথে, ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার করে দেবে এই অবস্থা। হ্যান্ড ওভার করলেই হবে না, বিল্ডিং পেলে তো হবে না, আমাদের জনবল লাগবে, প্রয়োজনীয় লজিস্টিক্স লাগবে, সব কিছু বুঝে খোলার আগেই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে মাস্কের মধ্যে তাক অবস্থায়। সেই জিনিসটা আমরা আমার বিভাগে সেটা করতে দেবো। অতীতে কী হয়েছে এটা জানার দরকার নেই আমার, আমি এইগুলি শনাক্ত করে এটা কারেক্টিভ মেজার নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামন হুসাইন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত, স্বাস্থ্য খাত নিয়ে আমরা আলোচনা করব, স্বাস্থ্য সেবা নিয়ে আমরা আলোচনা করব। এই চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য খাত কী অবস্থায় আছে, বা রোগীদের সন্তুষ্টির কারণ বা অসন্তুষ্টিরময় কোনো বিষয় যদি থেকে থাকে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য সেবা নিয়ে আজ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত আছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জনাব অনসুইপ্রো মার্মা। আমরা সহজ এবং সরল কিছু প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। আপনি স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে বা স্বাস্থ্য সেবাকে দূরগোড়ায় পৌঁছাতে এবং প্রত্যন্ত জায়গায় পৌঁছাতে এই স্বাস্থ্য সেবাকে আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বা আপনার নেতৃত্বে পুরো বৃহত্তর চট্টগ্রামে কাজ করে যাচ্ছে। আমি একটু জানতে চাই স্বাস্থ্য পরিচালক বিভাগীয় অফিসের মূল কাজ কী কী? আমি জয়েন করেছি মাসখানেকের, হ্যাঁ। তা আমি যোগদানের পর থেকে আমার কিছু এজেন্ডা আমি ঠিক করেছি, সেটা হলো সমস্যাগুলি কী কী চিহ্নিত করা এবং সামগ্রিকভাবে এই বিভাগের চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য কী পদক্ষেপ গ্রহণ করা দরকার। কারণ সমস্যাগুলো আমাকে চিহ্নিত করতে হবে, সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। তারপরে সমস্যা চিহ্নিত করলে কোথায় সমস্যাগুলি সকলে মিশে চিহ্নিত করা। আমি যার মধ্যে দেখেছি, আমি সব জায়গায় যে কোনো দায়িত্ব পালনের পর আমি সমস্যাগুলি চিহ্নিত করি যে কোন কোন ক্ষেত্রে আমরা কীভাবে উন্নয়ন করতে পারি। যেমন আমাদের হাসপাতালগুলিতে একটা সমস্যা দেখা যাচ্ছে যে রোগীর চাপ বেশি, আমাদের স্থাপনা ইনফ্রাস্ট্রাকচার এবং জনবল সংকট, জনবলের এই যে সংকট, হ্যাঁ, এটা একটু দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, সেই জন্য যেমন অনেক জায়গায় আপনি দেখেছেন যে 10 শয্যার হাসপাতাল 31 শয্যা হয়েছে, 31 শয্যার হাসপাতাল 50 শয্যা হয়েছে, 50 শয্যার হাসপাতালগুলি 100 শয্যা, 100 শয্যার হাসপাতালগুলি 250 হাসপাতাল উন্নীতকরণের
অবকাঠামোগত উন্নয়ন মানে ডেভেলপমেন্ট যেটা বলি আমরা, হ্যাঁ, প্রায় নির্মিত অনেক জায়গায়, হ্যাঁ, কিন্তু সেটার জন্য জনবল নিয়োগ হয়নি, এখনও অনেক জায়গায় প্রদান হয়নি, এবং প্রয়োজনীয় লজিস্টিক্স অবকাঠামো থাকলে তো হবে না, মানুষ লাগবে তার সেবা প্রদানের জন্য, তাই না? এবং উপাদানগুলো তার প্রয়োজন লজিস্টিক সাপোর্টটা লাগবে, তাছাড়া হয় না, তাই না? যেমন আমাদের বাংলাদেশে একসময় ছিল যে এখনও পর্যন্ত অনেক জায়গা থেকে যেইভাবে শুরুতে যেইভাবে ছিল সেই অবস্থায় রয়ে গেছে। যেমন চট্টগ্রাম মেডিকেল কথাই যদি ধরি, 250 হাসপাতাল থেকে 500 হাসপাতাল হলো, তারপরে 500, তারপর 2200। আমি চিরাম মেডিকেলে যোগদান করার পরে 2-3 উপপরিচালকের দায়িত্ব পালন করেছি, তখনও আমি উপপরিচালক ছিলাম। আমার খুব ভালো লাগছে, আমার সফলতার একটা দিক ছিল 2-3 মাসের মাথায় চিরাম মেডিকেলকে 1100-1200 শয্যা থেকে আমরা 2200 হাসপাতালে উন্নীতকরণে আমরা প্রশাসন অনুমোদন পেয়েছি। কিন্তু তারপর জনবল পরিসৃজন বিষয়টা একটা আমলাতান্ত্রিক জটিলতা, সেই জন্য আমাদের মিনিস্ট্রির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সংস্থাপন সবগুলি ঘুরে পোস্টগুলি ক্রিয়েশন হইতে হবে, তারপরে নিয়োগের প্রক্রিয়া আসতেছে, তাই না? তারপরে আমাদের প্রয়োজন লজিস্টিক্স, যেমন চিরাম মেডিকেলের কথায় যদি ধরি, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে ধরে শুরু করা, সেখানে 500 হাসপাতাল জনবল দিয়ে কিন্তু এখনও চলছে, পোস্ট কিন্তু ক্রিয়েশন হয়নি, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার প্রায় সময় দেখে থাকবেন যে আমাদের সংকট সেবা, জনবলের সংকট, অথচ দেখেন 3000-এর উপর প্রতিটি সেবা নিচ্ছে, রুগী থাকে কিন্তু 3000-এর বেশি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের মেডিকেল সার্ভিসটা কিন্তু মেন টু মেন একজনের পিছনে একজন সেবা দিতে হয়। যেমন একজন রুগীর সেবা দেওয়ার জন্য একজন বসে টেলিফোনে সব সেবা দেওয়া যায় না, তাই না? তাই একজন রুগীকে আমাদের ইমার্জেন্সি থেকে ওসেক থেকে ভর্তি করে তাকে গাইনি ওয়ার্ডে পাঠালেন, কে নিয়ে যাবে? আমাদের স্টাফ তো কম। আমি দেখেছিলাম চিরাম মেডিকেল একদিন 1 মাসে 12 জন স্টাফ, 4 ক্লাস স্টাফ পিয়ারে যায়। সেইগুলি এখন নিয়োগের প্রক্রিয়া জটিলতাপূর্ণ। আমি এই জন্য বলছি যে আমাদের মিনিস্ট্রিতে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, হ্যাঁ, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে 2টা উইং আছে, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ এবং আমাদের স্বাস্থ্য সেবা 2টা উইং। স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে 4 ক্লাস স্টাফরা কিন্তু সরাসরি নিয়োগ দিচ্ছে, কিন্তু আমাদের সেবার ক্ষেত্রে নিয়োগটা দিচ্ছে না, আমাদের অনুমোদন প্রক্রিয়াটা সেইভাবে নাই। কারণ আমাদের যারা পিআরএলে যাচ্ছে সেই পোস্টগুলি পূরণ করার কোনো সুযোগ নাই, বলা হচ্ছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ। ক্রান্তি মুহূর্তে এসে আপনি পরিচালকের দায়িত্ব পালন করছেন, কতটুকু চ্যালেঞ্জিং এবং প্রতিনিয়ত এখন কী কাজটুকু আপনি করে যাচ্ছেন? আমি আপনাকে শুরুতেই বলেছি আমি কিছু এজেন্ডা নিয়ে হাতে বসছি, হ্যাঁ। তার মধ্যে 1 নম্বর হলো জনবল সংকটটা পূরণের। সরকারিভাবে নির্দেশনা আছে আমাদের শূন্য পোস্টগুলি পূরণ করা, যেটাই হোক না কেন। যেমন আমাদের যে মানে এটাকে আপনি মূল চ্যালেঞ্জ 1 নম্বর চ্যালেঞ্জ হিসেবে আপনি গ্রহণ করেছেন। জনবল সংকট যে পূরণের জন্য যেখানে সংকট আছে বা পোস্ট খালি আছে সেইগুলি প্রথমে আমার যেমন অনেক জায়গায় কিছু কিছু পোস্ট আছে সেগুলির নিতে থেকে ডিপিসির মাধ্যমে প্রমোশন করার পরে খালি পোস্টগুলিকে আমরা যেগুলি ফিডার পোস্ট সেগুলি খালি করতে হয়, তারপর সেখানে নিম্নে তার পোস্টগুলি পূরণ করতে হয়। তো সেই জন্য মিনিস্ট্রির অনুমোদন নিয়ে দ্রুত আমার কথা হলো প্রথমে চাকরি স্থায়ীকরণ করতে হবে, চাকরি আমাদের সরকারি কর্মচারীদের, তারপরে ডিপিসি করে প্রমোশন দেওয়া, প্রমোশন করার পরে নিচের পোস্টগুলি খালি হবে, খালি পোস্টগুলিতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা। কারণ আমাদের কিছু পোস্ট আছে সেগুলি সরাসরি নিয়োগ দেওয়া যায় না, এগুলো প্রমোশনের মাধ্যমে পোস্টগুলি পূরণযোগ্য, তারা খালি পোস্টগুলি নিয়োগ করতে হবে, হ্যাঁ। তাহলে আমি প্রথমে জনবলের যে সংসদ সমাধানের কাজ করছেন, প্রথমে হলো তাদেরকে চাকরি স্থায়ীকরণ, চাকরি স্থায়ী না হলে তাদের প্রমোশন হবে না, চাকরি স্থায়ীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা, তারপর ডিভিশনের মাধ্যমে খালি পোস্টগুলি পূরণ করা, হ্যাঁ। তারপর যেগুলির নিচে ভ্যাকেন্সি হবে সেগুলি সরাসরি মিনিস্ট্রির অনুমোদন ক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। আমি আমার বিভাগে আমি সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছি ডিসেম্বরের ভিতরে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। আর এটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ আমার। ওকে, সেই জন্য খুব সুন্দর একটা আপনি তথ্য দিলেন এই ডিসেম্বরের মধ্যে, হ্যাঁ, 2024 সালের ডিসেম্বরের মধ্যে আমার টার্গেট। সেই জন্য সিভিল সার্জনের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। অনেক জায়গায় প্রক্রিয়া প্রায় শেষের পথে, কোনো জায়গায় আমরা অলরেডি সম্পন্ন করেছি, যেমন কুমিল্লাতে সম্পন্ন করেছে,
চিরাং সিভিল সার্জন অফিসে সম্পন্ন হয়েছে, বান্দরবনে সম্পন্ন হয়েছে। যে সব জায়গায় বাকি আছে সেগুলি আমরা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য শূন্য পদগুলো যে সব জায়গায় কিছু কিছু সমস্যা ছিল সেগুলি চিহ্নিত করেছি। আমরা ডিজি হেলথের মাধ্যমে আমাদের আইনি শাখা আছে, মিনিস্ট্রিতে আছে, তাদের সাথে কথা বলে আমরা দ্রুত সম্পন্ন করার জন্য প্রক্রিয়া গ্রহণ করেছি। হ্যাঁ, তারপরে এইটা হলো জনবল সংকট। তারপরে আরেকটা কথা বলছি আমরা, সেটা হলো এখনও কোনো কোনো হাসপাতালে 50 শয্যা হাসপাতাল থেকে 250 শয্যা নির্মাণ কাজ হইলেও জনবল কিন্তু এখনও সাপোর্টটুকু সেবা বা আর 100 উন্নীত হইলেও এখন কিন্তু 100 শয্যার জনবল দিয়ে চলছে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড সেট আপ যেটা, যেমন স্ট্যান্ডার্ড সেট, যেমন 250 হাসপাতাল জনবল সব কিছু থাকবে, জনবল থাকবে, লজিস্টিক থাকবে, মানে সব কিছু প্রয়োজনীয়, ডাক্তার নার্স সব। এইটা করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করছি এবং যেখানে যে ক্ষেত্রে যাদের সাথে সেই উদ্যোগ গ্রহণ করছি। কারণ আমি 50 শয্যার জনবল দিয়ে আমি 250 চালাতে পারবো না, সার্ভিস দিতে পারবেন না। সেই আমরা সঠিক মানের সার্ভিসটুকু দেওয়া অসম্ভব বলছি। যেমন আমি দেখে আসছি বান্দরবনে এখনও 50 শয্যা হাসপাতাল জনবল দিয়ে 100 শয্যা চলছে, এখন 250 শয্যা হাসপাতাল নির্মাণ কাজ প্রায় শেষের পথে। একইভাবে নোয়াখালীতে 250 শয্যা হাসপাতাল নির্মাণ কাজ শেষের পথে, ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার করে দেবে এই অবস্থায়, কিন্তু রুগী থাকে প্রায় 900-800। হ্যাঁ, মেডিকেল কলেজ আছে কিন্তু সেখানে কিন্তু স্ট্রাকচার হয়নি, হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। সেগুলি বুঝে হ্যান্ড ওভার করা, হ্যান্ড ওভার করলেই হবে না, বিল্ডিং পেলে তো হবে না, আমাদের জনবল লাগবে, প্রয়োজনীয় লজিস্টিক্স লাগবে, সব কিছু। হ্যাঁ, এইগুলির জন্য আমি উদ্যোগ নিচ্ছি। একইবারে লক্ষ্মীপুরে রুগীরা গাদাগাদি বসবাস করছে, ফ্লোরিং করছে, পাশে দন্দায়মান নির্মাণ প্রায় শেষের পথে। হ্যাঁ, লক্ষ্মীপুরে হাসপাতালে একইভাবে সারা আমার বিভাগের কথা বলছি, সেইগুলো আমি দ্রুত ফাংশনিং করার জন্য প্রয়োজনীয় যা করার জন্য আমি মিনিস্ট্রিতে আমাদের অ্যাডভাইজার ম্যাডামের সাথে কথা বলেছি, আমাদের সিনিয়র অফিসার যারা আছেন তাদের সাথে কথা বলেছি। ওনাদের পরামর্শক্রমে আমরা দ্রুত এইগুলি যাতে হ্যান্ডওভার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। প্রয়োজনীয় লজিস্টিক, বিশেষ করে আমাদের যেটা দেরি হয় সেটা হলো পোস্ট ক্রিয়েশন, জনবল তো পোস্ট ক্রিয়েশন, প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, এই দুইটা যদি আমরা করতে পারি তা আমরা ফুল সুইংয়ে হাসপাতালগুলি সচল করতে পারবো। তারপরে আমাদের এটা, আর আপনি জানেন আজকাল বিশ্বে বাংলাদেশে দেখি যে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি চিরাং মেডিকেল ডেপুটি ডাইরেক্টর হিসেবে ছিলাম, তখন দেখেছি কত অসহায় মানুষ ডায়ালিসিস সেবা করার পর বাসায় ফিরে আত্মীয় স্বজনের সাথে কথা বলে একসাথে ভাত খাওয়ার সুযোগ সৃষ্টি হয়। আর যদি ডায়ালিসিস ঠিকমতো করতে না পারে তাহলে ডেড এন্ড যেটা বলি, হ্যাঁ, এতে মৃত্যু ছাড়া উপায় নাই। কিন্তু আমি শুধু ডায়ালিসিসের অপেক্ষায় নই, যাতে কিডনি বিকল না হয়, কীভাবে প্রিভেন্টিভ মেজার অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি স্বাস্থ্য বিভাগকে নির্দেশে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমরা কিডনি রুগী হইলে চিকিৎসা করবো তা নয়, কিডনি রোগটাতে যেন না হয় সেই জন্য আমাদের বিভিন্ন গ্রহণ করে আসে। আচ্ছা, এই জন্য সরকার পক্ষ থেকে প্রতিটি জানায় মিনিমাম 10 বেডের ডায়ালিসিস সেন্টার চালু করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। হ্যাঁ, নির্মাণ কার্যক্রম। আমি গত জাস্ট সপ্তাহখানেক আগে লক্ষ্মীপুরে গিয়েছিলাম। আমার ডাক্তাররা যে ভালো কাজ করে সেটাও কিন্তু প্রশংসা করতে হয়, তারা পরিশ্রম করে যাচ্ছে। আপনি জানেন যে কদিন আগে বন্যা হলো, বন্যায় আমার বিভাগে যে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ফটিকছড়ি, চট্টগ্রাম, ফটিকছড়ি বিল্ডিংয়ের ছাদ উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আপনারা যে সবসময় যে আমাদের ডাক্তাররা, নার্সরা যে স্টাফরা যে কষ্ট করে পরিশ্রম করে, চিন্তা করেন আমাদের ডায়ালিসিস সেন্টারগুলো নিচে ছিল, আইসিইউটা নিচে ছিল, খাটগুলি উপরে তারা নিয়ে গিয়ে আমাদের যন্ত্রপাতিগুলি নষ্ট থেকে তারা করেছে, নষ্ট হইতে দেয়নি আর কি, যেটা ডাক্তার নার্সরা। আমি দেখলাম যে ওখানে ডায়ালিসিস সেন্টারে 3 শিফটে যেভাবে ডায়ালিসিসটা হয় সেটা ডেইলি 30 জন, কমফোর্ট 30 জনকে ডায়ালিসিস করতে পারে। একইভাবে আপনি যদি ডায়ালিসিস কথায় যেহেতু আসে একটু কথা বলি, টেকনাফ থেকে একজন রুগী আসবে, সপ্তাহে 3 বেলা ডায়ালিসিস যদি করা লাগে, সে কি টেকনাফ থেকে আসা যাওয়ার মধ্যে থাকবে? না, নাকি চিটাংশর বাসা ভাড়া নিয়ে আলাদা থাকতে হবে, তাই না? এই অবস্থা না? তাই সেই জন্য আমরা জেলা লেভেলে কক্সবাজার হাসপাতালের সক্ষমতা যেটা আছে সেটাকে বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আর প্রস্তাব করছি। এবং
আরেকটি বিষয়, গতকাল আমি এই জায়গায় গিয়েছিলাম, সোনার বাংলা ফাউন্ডেশন নামে একটা প্রাইভেট প্রতিষ্ঠান, হ্যাঁ, এনজিও। তারা আমেরিকান প্রবাসী বাংলাদেশিরা তাদের অর্থায়নে তারা দুষ্ট কিডনি রোগ আক্রান্ত রোগীদেরকে স্বল্প খরচে ডায়ালিসিস করার উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, তাদের পক্ষে হ্যাঁ আমাদের বিএসএনএমের চেয়ারম্যান মহোদয় কমিটমেন্ট দিয়েছেন, কক্সবাজার যদি এরকম ডায়ালিসিস সেন্টার করে উনি 5টা মেশিন দিবেন। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, এখন এটা অভাব সব দিকে বলবৎ আছে আমাদের। কারণ একটা সময় আমরা দেখেছি, তখন আপনি চট্টগ্রাম মেডিকেলের দায়িত্বও পালন করেছিলেন উপপরিচালক হিসেবে, আমরা সংঘাত হতেও দেখেছি। এত সংকট এত চরম পর্যায়ে গিয়েছিল যে সংকট হতেও দেখেছি আমরা, অনেক কিছু হতে দেখি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই একজন বাদাম বিক্রেতা যখন এসে বলে, স্যার আমি এত টাকা কোথায় পাবো, আমি খাবো নাকি ডায়ালিসিস করব। এবং আমি ডায়ালিসিস করার পরে সে বাসায় ফিরে যাবে, বাবা মার সাথে সামনে হাসে কথা বলবে। এই যে আমার ডায়ালিসিসের বিনিময়ে তারা যে হাসি মুখে বাসায় ফিরে যাবে, এটার চাইতে সবের কাজ কি আর হইতে পারে বলুন তো। চট্টগ্রাম বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি, অনেক স্বপ্নের কথা বলেছেন, অনেক আকাঙ্ক্ষার কথা বলেছেন। এইসব আকাঙ্ক্ষা পূরণে আপনি কতটুকু চ্যালেঞ্জে মোকাবেলা করে যাচ্ছেন, কোনো হিমশিম কাটছে কিনা? একদম সর্বোপরি এই বিভাগীয় পরিচালক এই পদটা আপনি কীভাবে এনজয় করছেন? পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেরকম পলিটিক্যাল প্রেশার থাকে, হ্যাঁ, চারিদিকে তদবির, কাজ করা যায় না। আমি আমার বিভাগীয় পরিচালক হিসেবে যে দায়িত্বগুলি পালন করা ঠিকমতো অনেক সময় করা যেত না, সেই বিবেচনায় আমি এখন অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার কথা হলো, আমি না বরাবর চলবো, ডানে বামে তাকাবো না। কোনো তদবির, যে কেউ মানে আমাদের বাংলাদেশে একটা কালচার কি, যার কেউ নাই
হাই অফিসিয়াল খুব পাওয়ারফুল লোকজনদেরকে মামা চাচা পরিচয় দিয়ে নিজেদের সুযোগ সুবিধাগুলো আদায় করতে চায়। আমার কথা হলো এগুলো আমি শুনবো না। আমি মিনিস্ট্রির সাথে কথা বলছি, ম্যাডাম আমাকে অভয় দেন, জনস্বার্থে যেটা করা আমি সব কিছু করবো, কারো কথা শুনবো না। হ্যাঁ, সে জনস্বার্থে যেটা মনে করি সেই কাজগুলি করব। সে বিবেচনা এখন অনেকটা স্বচ্ছন্দ বোধ করছি। তারপরেও কিছু কিছু তদবির আসে না, তা নয়, আসে, কিন্তু আমি এগুলি গুরুত্ব দিই না। হ্যাঁ, এটা একটা বিষয়, মানে এই সময়ে মানে 5 আগস্টের পরে কাজ করার ক্ষেত্রে এইটা একটা ভালো দিক। হ্যাঁ, আমরা আপনি কয়টি জেলা নিয়ে কাজ করছেন? তারপরে আমি 11টি জেলা নিয়ে কাজ করি। কয়জন, তার মানে 11টি জেলার জন্য আলাদা করে 11 জন সিভিল সার্জন আছে। কী পরিমাণ জনবল আপনি নিয়ে কাজ করছেন মূলত এখন বর্তমানে? শূন্য পদ পূরণ হবে, কিন্তু পরে আপনার বর্তমানে কী সংখ্যক জনবল নিয়ে কাজ করছেন? বান্দরবানের কথায় যদি ধরি, 100 শয্যা হাসপাতালের প্রশাসনিক অনুমোদন আছে, কিন্তু জনবল দিয়ে চলছে হলো 50 শয্যার জনবল দিয়ে। রাঙামাটিতে তাই 200 শয্যা হাসপাতাল নির্মাণ কাজ চললেও সে 50 শয্যার জনবল দিয়ে চলছে। একইভাবে আমাদের প্রায় হাসপাতালগুলিতে, যেমন নোয়াখালীতে 200 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ প্রায় শেষের পথে, এখনও কিন্তু 100 শয্যার হাসপাতাল জনবল দিয়ে। রোগীদের অসন্তুষ্টির অন্যতম কারণ কি এই জনবল সংকটকে আপনি দায়ী করছেন কিনা? এই সংকটকে কাটিয়ে তোলা গেলে কি আসলে কি পরিপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়া যাবে কি মনে করেন কিনা? এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। জনবলের সম্পদ এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর বলা যায়, একটা কারণ। যেমন আমার ইমার্জেন্সি থেকে গাইনোয়ারে রুগী পরিবহন করে নিয়ে যাবে, ট্রলিতে নিয়ে যাবে, লোক তো নাই, লাগবে তো। যেমন আমার এক্সরে করার জন্য কিছু, নার্সিং করার জন্য নার্স তো দরকার। হ্যাঁ, নার্স দরকার। হ্যাঁ, যেমন আপনি নাইক্ষ্যংছড়ি হাসপাতালে 50 শয্যার হাসপাতাল উন্নীত হয়েছে। হ্যাঁ, প্রশাসন অনুমোদন পেয়েছে, জনবল কিন্তু এখনও 31 শয্যা। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে জনবল তার 31 শয্যা হাসপাতাল জনবলও তো নাই। যেমন আমি দেখেছি যে এক সময় আমি যখন বান্দরবান সিভিল সার্জন ছিলাম, 4 জন নার্স, 1 জন ম্যাটার্নিটি লিভ, 3 জন নার্স দিয়ে কি 50 শয্যা হাসপাতাল কি টিম শিফটে চলবে? এক শিফটে তো 3 জন দরকার, তাহলে 24 ঘন্টা সার্ভিস এনশিওর করতে হবে না? একেবারে প্রত্যেকটি জেলা হাসপাতাল উপজেলার পর্যায়ে আমাদের এই শুধু নার্স না, ডাক্তারদের, যেমন এই মুহূর্তে থানচিতে 3 জন ডাক্তার, HOP সহ একজন ডাক্তার আবার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, সে সার্ভিস দিচ্ছে, তো সেখানে দরকার না? আরেকটি বিষয় আমি চাচ্ছি, মেন পাওয়ারে যে নিড বেসড ডিস্ট্রিবিউশনটা খুবই জরুরি। কোনো জায়গায় একসময় দেখেছি মামার জোর চাচার জোরে নিজেদের তদবির করে তার বেটার পোস্টিং নিয়ে বসে আছে অনেকে, তাই না? তার যোগ্যতা না থাকা সত্ত্বেও। হ্যাঁ, যেমন একসময় দেখেছি বান্দরবনে আমার পুরা জেলায় 42 জন ডাক্তার, পুরো পোর্টি উপজেলা হেলথ কমপ্লেক্সে এক জায়গায় ছিল শুধু হেলথ কমপ্লেক্সে 65 জন ডাক্তার। এইভাবে কেন? শোনা যাচ্ছিল যে এক সময় উপজেলাগুলিতে কোন প্লেন ডিস্ট্রিক্টে যেখানে সুযোগ সুবিধা, যোগাযোগের সুযোগ সুবিধা বেশি, সেখানে বসার জায়গা নাই। তা আমি এই জায়গায় হাত দিয়েছি, যেরকম আমি পুরা আমার বিভাগে কোন জায়গায় কীরকম ডাক্তার আছে, সে ডাক্তার কোথায় কীরকম আছে, কে কোথায় ডেপুটেশন আছে, সেগুলি একটু অ্যাসেস করি। আমি জনবল নিয়ে যেহেতু কথা বলছি, জনবল সমস্যাটা যাতে আমি আবার এখানে এগুলি রিডিস্ট্রিবিউশন করব। সেখানে আবার একসময় ছিল যে বিভাগীয় পরিচালনার অধীনে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিংটা হাতে ছিল ক্ষমতা, এখন আমাদের হাতে নাই। আচ্ছা, ডিজি অফিসেই মানে ক্ষমতা ওনারা এখন পাওয়ারটা এক্সারসাইজ করে। তাহলে যে কোনো কিছু করতে গেলে আমার মন্ত্রণালয়ে বা ডিজি হেলথের অনুমোদন নিতে হয়। যেমন কক্সবাজারে এই জিএসপি একটা প্রজেক্ট ছিল, তার অধীনে 34 জন ডাক্তারের ছিল পদায়ন, বাইরেতে রিক্রুট করা। ওই প্রজেক্টটা গত সেপ্টেম্বর মাসের 30 তারিখে বন্ধ হয়ে যায়। ডাক্তার হাহাকার অবস্থা, তো সেই জায়গায় সার্ভিসটা ইস্যু করতে হবে। আপনি জানেন কক্সবাজারে একটা মেডিকেল কলেজ আছে, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল নাই। জেনারেল হাসপাতালেই মেডিকেল কলেজ হাসপাতাল দায়িত্ব পালন করে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু মেডিকেল কলেজের ফাংশন যেমন ICU, CCU, ডায়ালিসিস সেন্টার থেকে শুরু করে স্ক্যানও সব সার্ভিসে ইস্যু করা হয়। তারপরে আলাদা প্রেশার হইল FDM পপুলেশন, তাই না? তাদের সার্ভিসটা ইস্যু করার জন্য আমাদের পর্যাপ্ত জনবল দরকার। সেই জন্য
হঠাৎ অ্যাকিউট ক্রাইসিস হলো 34 জন ডাক্তার নাই, এখন আমাদের ইমার্জেন্সি সার্ভিসগুলি অফ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, ডাক্তাররা স্ট্রাইক করবে, সার্ভিস এটা জনবল দিতে হবে, কিন্তু আমার হাতে তো ক্ষমতা নাই। আমি তখন ডিজে স্যারের সাথে কথা বললাম, ওনার বোনের সমস্যাটা লিখে জানান। তারপরে আমরা জানালাম, তারপরে এটা প্রক্রিয়াটা তখন ওনারা অনুমোদন দিল আমাকে। আপাতত নিড বেস অ্যাকর্ডিংলি কিছু সংখ্যক উপজেলা থেকে আপনি যেখানে অতিরিক্ত আছে জানাবো বা সরানো যাবে, তাদেরকে নিয়ে ইমার্জেন্সি কক্সবাজার প্রবলেমটা সলভ করেন। বলে যে 3 মাসের জন্য, আপাতত 3 মাসের জন্য দিতে বলছে। 3 মাস পরে হয়তো আরেকটা প্রজেক্ট, আইএসপি যে প্রজেক্টটা, এটা চালু হইলে হয়তো ওখান থেকে কিছু রিক্রুটমেন্ট হবে, সেটা দিয়ে মোকাবিলা করা যাবে। এইটা হলো টেম্পোরারি সলিউশন। আরেকটি বিষয়, আমাদের দেশে এখন যে হাসপাতালগুলি আপগ্রেডেশন হলো, সেটার জন্য প্রশাসনের অনুমোদন, জনবলের অনুমোদন, লজিস্টিক্স অনুমোদন সব জায়গায় অ্যাপ্রুভাল হয়নি। যেমন আমি বলছিলাম প্রথমে 50 শয্যা থেকে 100 শয্যা, 100 শয্যা 250 শয্যা হলো, চিরা মেডিকেলে 500 শয্যার 1120, তারপরে 2200 শয্যা হাসপাতাল, কিন্তু আমরা জনবল তো পাইনি। সেইগুলি কীভাবে আপগ্রেডেশন করা যায়, পোস্ট ক্রিয়েশন থেকে শুরু করে যে লেভেল থেকে অনুমোদন দিয়ে, এইটা হলো পুরো স্ট্রাকচারের কথা বলছি। আমাদের বাংলাদেশে 500 হাসপাতালের উপরে অর্গানোগ্রাম এখনও কিন্তু ওয়েল ফাংশনিং নাই। সেই জন্য সুতরাং এইগুলি আপগ্রেডেশন করার জন্য যা যা করার, আমরা মিনিস্ট্রির কথা বলে সচিব মহোদয়ের সাথে কথা বলেছি বিভিন্ন লেভেলে। তবে এইটা প্রক্রিয়া চলছে। বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড সেট আপের কার্যক্রম চলছে। এটা উপজেলা পর জেলা হাসপাতাল পর্যন্ত আস্তে আস্তে এগুলি ফুল ইমপ্লিমেন্টেশন হবে। ওকে, এটা হলো জনবলের সংকট। আর এবার বাক্সবন্দির যন্ত্রপাতি একটা কথা আছে, আমরা বলি যে এইটা নাই সেটা, একটা কথা বলা হয় এইটা নাই সেটা অজুহাত দেখায়, ডানহাত বাহাত অজুহাত বলি না আমরা। হ্যাঁ, সেখানে এইটা নাই সেটা আমরা যন্ত্রপাতি দিলাম, যন্ত্রপাতি দিলে যন্ত্রপাতি চালানোর মানুষ নাই, অথবা যন্ত্রপাতিতে দিয়ে খোলাই হয়নি, এরকম কিছু আছে না কোনো বিষয়ে। তাই সেই বিষয়গুলি আমরা বাক্সবন্দি কোথায় কোথায় যন্ত্রপাতি আছে আর কোথায় কি না, যেখানে দরকার আছে সেখানে না হয়ে আরেক জায়গায় প্লেসমেন্ট যদি হয় তা না করে, যেখানে নিড বেস এইগুলি আমরা প্রকুরমেন্টের জন্য বলছি। এবং এমন করেছি আমি, যেখানে যেমন এক্সরে মেশিন একটা এক জায়গায় 2টা আছে, এক জায়গায় কোনোটাই নাই, অথবা এক জায়গায় দেখি এক্সরে মেশিন আছে মানুষ নাই, যেখানে মানুষ আছে আবার এক্সরে মেশিন নাই, তাদেরকে রিঅ্যারেঞ্জমেন্ট করে যেখানে এক্সরে আছে এক্সরে মেশিনটা যাতে সচল করতে পারে, সেই জন্য জনবলটাও আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করার উদ্যোগ দিচ্ছি আমরা। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাতখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises.
and Mohammed Group. Since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। আপনার উপজেলা হাসপাতালগুলোতে এখন কী কী সেবা বলবৎ আছে এবং কী কী সেবা ওখানে দেওয়া যায়, সেই সেবাগুলোকে নামে যে সেবাগুলো দেওয়া আছে সেই সেবাগুলোকে দেওয়া হচ্ছে কিনা মূলত? প্রশ্ন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপিক। এই জন্য বলছে যে আমরা শুধু থিওরি নই, প্র্যাকটিক্যাল আমরা কি করতে পারি, তাই না? উপজেলা লেভেলে আমরা সার্ভিসটা যে মানে বিকেন্দ্রীকরণ করতে পারি। উপজেলা লেভেলে যে সার্ভিসটা দেওয়া যায় বা জেলা লেভেল হাসপাতাল যেটা বা টার্সিয়ারি লেভেল হাসপাতাল, সেই সার্ভিসগুলি যদি উপজেলায় দিতে পারে রুগী তো তাহলে সেন্টারে আসবে না। আপনার মনে আছে স্পষ্ট, যখন করোনার শুরুতে ঢাকায় অমুক জায়গায় তো সব রুগীকে টেস্টের জন্য হেলিকপ্টার নিয়ে যাওয়া সম্ভব নয় না। হ্যাঁ, যেমন প্রথমে আইডিএসের চালু করেছিল, হ্যাঁ, কত বিভাগে পড়াতে শেষ পর্যন্ত পরবর্তী আমাদের চট্টগ্রামে আইডি, তাই না? এইভাবে হ্যাঁ, যেমন আমাদের যদি মানে আমরা একটা কথা ইউসি সার্ভিসের কথা বলছি, হ্যাঁ, এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার সার্ভিসটা আমাদের ডাক্তার পিআর, অর্থাৎ যাতে যদি সিজার করা লাগে উপজেলা পর্যায়ে করা যায়, জেলা লেভেলে আসতে হবে না, তাই না? সেই সার্ভিসটা ইস্যু করার জন্য পিআর আমরা ট্রেনিং দিয়েছিলাম এই যে বিভিন্ন সময় ডাক্তার, যেমন গাইনির জন্য, অ্যানেস্থেসিওলজিস্টের জন্য, হ্যাঁ, ট্রেনিংটা এটা দেওয়ার পরে, হ্যাঁ, কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক জনবলকে ট্রেনিং দিতে পারি নাই, কারণ আমাদের যে কয়টা উপজেলা সারা মানুষে প্রত্যেক জায়গায় পিআর দেওয়া, আবার দেখি যে পিআর দেওয়ার পর দেখি প্রভাব, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা নিজেদের মামার চাচাদের খাটিয়ে তারা দেখি মেডিকেল কলেজে চলে আসলো, তখন উপজেলাগুলি মানে ফাঁকা পড়ে যায়। তাহলে যে উদ্দেশ্যে সার্ভিসটা আমরা এনশিওর করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম সেই পারপাসটা সার্ভ হয়নি, সেই জন্য এখনও উপজেলা পর্যায়ে 100% ইউসি সার্ভিসটা চালু হয়নি। এই যে সংকটগুলোর কথা বলেছেন, এটাকে অতি সত্বর আমরা সমাধানের রূপ পাবো কিনা? আমি 1 ঘন্টার জন্য চেয়ারে থাকলে আমি জনগণের স্বার্থে না বরাবর কাজ করব, কারো তদবিরে আমি কথা শুনবো না, এবং জনস্বার্থে যে কাজগুলি করার দরকার সেগুলি করে যাব। আপনি যে কথাগুলো বলছেন এইগুলি প্রত্যেকটা আমার ডায়েরিতে হিসাবের খাতায় লেখা আছে, কোন কোন সেক্টর কীভাবে ইমপ্রুভ করা যায়। আমি ইউসি সার্ভিস ইস্যু করতে চাই উপজেলা পর্যায়ে, স্ক্যানো সার্ভিসে ইমপ্রুভ করতে চাই, হ্যাঁ। তারপরে এমন জেলা লেভেল যে ডায়ালিসিস সেন্টার থেকে শুরু করে যেমন আইসিইউ, হ্যাঁ, সার্ভিসটা, হ্যাঁ, আর যেখানে ডাক্তারের যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য হিউম্যান রিসোর্স নাই তো নাই, যা আছে তাও দেখি মামা জোর চাষার জোর খাটিয়ে দেখি যে কেউ মোবাইল টিভি ব্যবহার করতে, এটা আমি করতে দেবো না। সেই জন্য আমি ডিজি মহোদয়ের কাছ থেকে অভয় নিয়েছি যে প্লিজ, তবে আমাকে ক্ষমতা দিতে হবে, কিন্তু আমি জনবলকে সামান্য একজন এমএলএসএসকে ট্রান্সফার করতেই যদি আমাকে যদি কারো তদবির শুনতে হয় তাহলে আমি কাজ করতে পারবো না, আমাকে যদি করতে দেয়া না হয়। আমি তো রিঅ্যারেঞ্জ করবই, উদ্দেশ্য মানে জনস্বার্থে জনগণকে সার্ভিসটা এনশিওর করার জন্য উপজেলা লেভেলে বসে রুগীরা যাতে ইউসি সার্ভিসটা পায়, সিজার করার জন্য যে টেকনাফ থেকে আমরা চিরামের এগুলো আসতে না হয়, হ্যাঁ, কথার দিঘিনাল থেকে একজন রুগীকে যাতে এখানে আসতে না হয়, তাই না? সেই সার্ভিসটা আমি এনশিওর করতে চাই। তবে তার জন্য আমার জনবলের ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেখানে নিড বেসড, হ্যাঁ, তারপরে লজিস্টিক্স সাপ্লাই দেওয়া, এইগুলি যদি এনশিওর করা যায় তাহলে, এবং আমাদেরকে ফ্রিলি কাজ করার সুযোগ দিতে হবে, সেটা যদি পাই, না পারার কিছু নেই। আমি অলরেডি তালিকা করেছি সব জায়গায়, আমি ডিজি হেলথের সাথে কথা বলছি, এবং উপদেষ্টা ম্যাডাম কদিন আগে আমাদের চিরাম মেডিকেলে আসছিলেন এবং আমাদের এখানে কথা বলছি রিসেন্টলি ম্যাডামকে একটা কথা বলছে, ম্যাডাম আমি কাজগুলি করবো, আপনার সাপোর্ট দরকার।
তাহলে না পারার কিছু নেই। আমি বান্দরবান কাজ করেছিলাম যখন কাজ করেছি অনেক চ্যালেঞ্জ ছিল। খুব জেলা পরিষদে দেখি যে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে নানা কথা বলে, তো আমার প্রত্যেকটা কাজে কোয়ারি চাই। আমি বলছি অসুবিধা নেই স্যার, আমি আপনাকে ট্রান্সপারেন্টলি বলতে পারবো সব কিছু আমি চাই। এবং আমি যখন ছিলাম, যেমন কথার কথা বান্দরবনে যখন দেখেছিলাম 11 জন হেলথ ইন্সপেক্টর পোস্টের মধ্যে মাত্র 1 জন, তা 33 জন অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর মধ্যে মাত্র 5-6 জন। অনেক আছে চাকরি 30 বছর হয়ে গেছে, 27 বছর হয়ে গেছে একই পোস্টে। সরকারি কর্মচারীদের একটা নির্দিষ্ট সময়ের পর তাদের প্রমোশন পদোন্নতি হয়, পদায়িত হয়, এইসবের আছে। তাদেরকে বঞ্চিত করার অধিকার আমাদের নাই। স্টাফদেরকেও তাদের ভালো মন্দ কথা চিন্তা করতে হবে, সহমত পদোন্নতি প্লাস সুযোগ সুবিধা দিতে হবে, তাতে তা কাজের প্রতি আগ্রহ বাড়ে, তাই না? এবং এইটা করার সময় নানা কথা আমার কাজে অনেক বাধা সৃষ্টি করেছিল, কিন্তু লাস্টলি আমি উইন করেছি। আমি চিরাং মেডিকেলে সেই কাজটা শুরু করতে চাইছিলাম, করার পর কিছু আমি বিজয় লাভ করেছি। যেমন 2 মাসের মাথায় আমরা 2200 হাসপাতাল অনুমোদন করেছি। তখনকার পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার স্বামী মাসানার সাথে একসাথে কাজ করে। তার বর্তমান ডাইরেক্টর মহোদয় ভালো মানুষ, খুবই আন্তরিক। উনিও আশা করি এর মধ্যে উনি আর কিছু কাজ করবেন। আমি শুরু করেছি। উপজেলা হাসপাতালগুলোতে কী সেবা দিয়ে যাচ্ছে, সেই সেবা কি প্রতুল আছে কিনা? আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যসেবা বিভিন্ন স্তর আছে। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, যেটা আউটরিচ লেভেল, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সেটাকে প্রাইমারি হেলথ কেয়ার বলে। প্রাথমিক পর্যায়ে সেটা হলো আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, FWC আছে, সেই সব জায়গায় আমরা প্রাথমিক ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র যেটা বলে, ইউনিয়ন সাব সেন্টার আছে, তারপরে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, FWC যেটা বলে, আর কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়। সেখান থেকে যেই কেসগুলি পারবে না মনে করে, একটু জটিল মনে হয়, তখন তার উপজেলা পর্যায়ে পাঠায়। উপজেলা পর্যায়ে আমাদের প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধমূলক প্রিভেন্টিভ ও কিউরিটি 2 ধরনের সার্ভিসটা আমরা ইস্যু করি। অর্থাৎ রোগ যাতে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি আমরা রেফারেল সেন্টার হিসেবে কাজ করে, আমরা এই যে কমিউনিটি ক্লিনিক থেকে বা ইউনিট সাব সেন্টার থেকে উপজেলা লেভেলে পাঠাই। সেখানে আমরা সাধারণ রোগের চিকিৎসা প্লাস রেফারেল কেসগুলিকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। সেখানে মেডিসিন, সার্জারি, গাইনি এবং এই সার্ভিসটা ইনশিওর হয়। তারপরে আমাদের EPI সার্ভিস, মাঠ পর্যায়ের কার্যক্রম, তাই না, এই কাজগুলি হয়ে থাকে। পরীক্ষা ওখানে কি আপনার উপজেলা হাসপাতালগুলোতে পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাডে, রক্তে ব্লাড গ্রুপিং থেকে শুরু করে, তারপরে আমাদের এগুলো ব্লাড পিকচার যা হয়, তারপর বায়োকেমিস্ট্রি পরীক্ষাগুলি হয়। তা এই পরীক্ষাগুলি হয় সাধারণত রোগীর জন্য যে পরীক্ষাগুলি এসেনশিয়াল। এবং কোনো উপজেলার পর্যায়ে আলট্রাসোনোগ্রাফিও হয়, সেগুলিও হয়। আর যেখানে পোস্টিং আছে ইকোকার্ডিওগ্রাফি পর্যন্ত হইতে পারে। সুতরাং আমরা যন্ত্রটি নিয়ে মানুষ না থাকলে হবে না, মানুষ আছে, যন্ত্র আছে, তাহলে সার্ভিসটা পায় লোকজন। কারণ যন্ত্র থাকতে, মানুষ না থাকলে, ড্রাইভার না থাকলে তো এটা চালাতে পারবে। এক্স-রে, রেডিওলজি, তার OT অপারেশন হয় উপজেলা পর্যায়ে। কী ধরনের অপারেশন হয়? যেমন সিজনাল সেকশন যদি হয়, দরকার পরে হয়। ইভেন হিস্ট্রিকটমি, যেন জরাই ফেলে দেওয়া, এই অপারেশনগুলি হয়। তারপরে আমাদের যে ভাইয়ার টেস্ট বলি, মেয়েদের যে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য এবং আমাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা এগুলি সম্পন্ন হয় উপজেলা পর্যায়ে। তারপরে আমরা কোনো জায়গায় স্ক্যানও আছে, কোনো জায়গায়। তারপরে আমাদের শিশু রোগের চিকিৎসা হয়। এই যাতে মোটামুটি সেকেন্ডারি লেভেলের যে সার্ভিসগুলি দেওয়ার কথা সবগুলি উপজেলা পর্যায়ে হয়। হাসপাতালগুলোকে একদম স্বচ্ছ করার জন্য, ভালো মানের করার জন্য, ওখান থেকে যে একদম বেশি ইমার্জেন্সি না হওয়া অব্দি ওখানে ট্রিটমেন্ট হবে, এই ধরনের পরিবেশ সৃষ্টিতে যে বিভাগীয় প্রধান হিসেবে আপনি কী কাজটুকু করছেন? এই বিষয়টা আমার মাথায় আছে। আমি অস্ট্রেলিয়া ছিলাম এবং জাপানে ছিলাম দীর্ঘ সময়। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চিকিৎসা পদ্ধতিও দেখেছি। আমাদের বাংলাদেশে একটা কালচার আছে, সর্দি কাশির জন্য প্রফেসরকে দেখাতে চায়, হায়ার সেন্টার দেখাবো। হাসপাতাল থেকে রুগী ভর্তি হওয়ার পরে একটা নিয়ম হলো হয় ভালো হয়ে ডিসচার্জ হবে,
অথবা কমপ্লিকেটেড কেসগুলি যেগুলি জটিল রুগী ওখানে উপজেলা পর্যায়ে পারবে না, সেগুলি ওখানকার ডাক্তাররা যদি মনে করে বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার সেন্টারে রেফার করব, সেই কেসগুলি শুধু উপরে যাবে, তার এটা নিয়ম। আর কোনো রুগী হাসপাতাল সার্ভিসের দেখি যে মনে হয়তো তারা নিজ দায়িত্বে নিয়ে যাবে, সেক্ষেত্রে 3 ভাবে রুগী হাসপাতালে বের হবে। রুগী ভালো হবে 1, অথবা জটিল রুগী ওখানে সার্ভিস দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে বাইরে নিয়ে যাবে। 3 হইল রুগীদের তারা মনে করে যে একটু বাসায় নিয়ে চিকিৎসা করবে। 4 হইল যদি কেউ মারা যায় তাহলে তো কিছু করা নাই, তাই না? হাসপাতালে বের হওয়ার উপায় বলতেছে। তাহলে আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। উপজেলা পর্যায়ে যদি সক্ষমতা বাড়াইতে পারে, এত রুগী চিরামারিতে আসবে কেন? ইভেন আপনি ডেঙ্গুর সময় চিন্তা করেন, আমাদের সেই ক্যাপাসিটি নাই যে সরকারি হাসপাতালগুলি সারা দেশের ডেঙ্গু রুগী রাখা, সেই জন্য প্রাইভেট হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছে অনেক, তাই না? আমাদের হাসপাতালগুলিতে ডাক্তার বসার রুম, নার্সদের বসার রুমটাকে আমরা রুগী দিয়েছি, তাই না? আমাদের জায়গা নাই, ফ্লোরিং দিয়েছে। চিরাম মেডিকেলের কথা চিন্তা করুন, শিশু ওয়ার্ডে এক বিছানায় 4-5 জন রুগী থাকে, নিচে ফ্লোরিং হচ্ছে। ফ্লোরিং নিউরোসার্জারি ওয়ার্ডে দেখেন তো বারান্দায়, কারণ পেশেন্টের তুলনায় ওয়ার্ডের তুলনায় বেডের অকুপেন্সির তুলনায় আমাদের পেশেন্ট বেশি এই জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের উপজেলা পর্যায়ে শক্তিশালী করা হবে, তাদের সক্ষমতা বাড়াইতে হবে। তাহলে কি আমাদের প্রয়োজনীয় সংখ্যক নার্স, ডাক্তার, প্রয়োজনীয় লজিস্টিক, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যদি উপজেলা পর্যায়ে বেটার ট্রিটমেন্ট পায়, হ্যাঁ, তাহলে এখানে কেন ওটাই বললাম যে সক্ষমতা বাড়ানো উচিত। তো সেই ক্ষেত্রে আপনি কি কাজ করছেন? এই কথাই বলছি আমি প্রথমে নিয়েছি, আমি কয়েকটা জেলায় ভিজিট করেছি। আমি আগামী পরশুদিন আগামী ঢাকা যাব, পরশুদিন এসে দিকে 13 তারিখে আবার কুমিল্লা যাব। হ্যাঁ, তারপরে প্রত্যেকটি জেলা আমি ভিজিট করব। হ্যাঁ, এই মাসে সব জেলা ভিজিট করব। যেই সব উপজেলা, প্রত্যেকটি শুধু উপজেলা, জেলা হাসপাতাল সব সমস্যাগুলো চিহ্নিত করার, হ্যাঁ, তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কি কি প্রতিবন্ধকতা আছে সেটা শনাক্ত করা, সেটা উত্তরণের জন্য কারেক্টিভ মেজার নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো চিহ্নিত করা, এবং কোনটা কোথায় আটকে আছে সেটা শনাক্ত করা। নিজে গিয়ে মিনিস্ট্রিতে, ডিজি হেলথে গিয়ে খবর দায়িত্ব করে তাদের ওখানে আমি আদায় করে নেওয়ার চেষ্টা করব। আমি মিনিস্ট্রিতে যাব এবং কাজগুলি আদায় করে নেব। আমরা জানি অংশগ্রহণ আমরা খুব সজ্জন ব্যক্তি, কোনো আবদার নিয়ে গেলে, মন্ত্রণালয়ে কোনো আবদার নিয়ে গেলে ফেরত আসবে না, আমরা সেই আশাবাদী আছি। তুমি চায় না, আমি জনস্বার্থে জনগণের জন্য যা যা করার সব কিছু করবো। সেই জন্য বলছি যে সক্ষমতা বাড়ানোর জন্য তাহলে প্রথমে ইনফ্রাস্ট্রাকচার হয়ে যে 250 হাসপাতাল, 100 হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে 900 রোগী কোথায় রাখবে, তাই না? চিরাম মেডিকেলের কথা যদি বলি, আর এখন তো ইকোনমিক রিসেশন, আমাদের এই যে ডেঙ্গুর কারণে, করোনার কারণে আমাদের ইকোনমিক ক্রাইসিস ছিল, অনেক স্ট্রাকচার আধা হয়ে বসে আছে, তাই না? তা এইগুলি থেকে উত্তরণ করে সরকার চাচ্ছে যে এগুলি চূড়ান্ত পর্যায়ে বিষয়গুলি যেগুলি বুঝে নেওয়ার বিষয়টা, তাই শুধু বিল্ডিং বুঝে নিলে হবে না, আমাদের ওখানে প্রয়োজন লজিস্টিক্স প্লাস জনবল, আর এই যে এসেনশিয়াল যেগুলি ইকুইপমেন্টস দরকার সেগুলি আমাদেরকে দিতে হবে। তারপরে আমি চাই যে পেরিফেরি প্রত্যেকটি হাসপাতালের সক্ষমতা বাড়ানো। যেমন আপনি দেখে যান সবার জন্য, যেমন হার্ট অ্যাটাকের রুগী যদি জেলা পর্যায়ে ম্যানেজ হয়, মেডিকেলে আসবে কেন আসবে, তাই না? বা গাইনের কোনো রুগী যদি উপজেলা হাসপাতালে যদি সেই ম্যানেজ হয়, তাহলে তো এখানে সদর হাসপাতাল মেডিকেলে আসবেই না। কেন? তাতে ওখানে সক্ষমতা নাই বলে আজকে 3,500 প্রায় 4,000 রুগী। বাংলাদেশে একটু জটিল হইলে দায় সারা ডিসঅর্ডারিং অ্যাটিটিউড, হ্যাঁ, কিছু হলে ঝামেলা হোক। মেডিকেল দেখবেন যে মেডিকেল মর্টালিটির মৃত্যুর হার বেশি, কী জন্য? জেলা থেকে, উপজেলা থেকে, ইভেন প্রাইভেট হাসপাতালকে রোগীগুলি সব মেডিকেলে পাঠায়, কি যেন মানে আমাদের বদনাম যাতে না হয়। প্রাইভেট হাসপাতালে একটা অ্যাটিটিউড অনেক সময় যে ক্রিটিক্যাল কেসগুলি তারা ভর্তি করায় না, আর মারামারি কেস তো নাই, তাই না? সব কিছু মেডিকেল কলেজে, হ্যাঁ, এই কারণ। আর আমরা যেই কেসগুলি ম্যানেজ করা যায়, ডায়রিয়া পেশেন্টের জন্য কেন চিরাম মেডিকেল আসবে বলেন? হ্যাঁ, তাই সুতরাং আমরা কিছু কিছু বিষয়ে ডাক্তারদেরকে নির্দেশ দিচ্ছি, যেই পেশেন্টগুলো উপজেলা লেভেলে ম্যানেজেবল সেইগুলি যাতে জেলাতে না যায়,
মেডিকেলে না পাঠায়, যেমন ডায়রিয়ার কারণে কোনো রোগী যাতে মারা না যায়, হ্যাঁ, সেই দায়িত্ব কিন্তু উপজেলা ম্যানেজারকে জবাবদিহি করতে হবে, তাই না? এবং যেমন কদিন আগে কথা প্রসঙ্গে আমাদের HPV ভ্যাকসিনেশন চলছে এখন, তাই না? ভ্যাকসিন দেওয়ার আগে যদি একজন মেয়ে পড়ে যায় তো ভ্যাকসিন দিয়ে ঘটনা এসে বলবো আমরা, সেটা বলবো না তো, তাই না? সুতরাং এই বিষয়গুলি আমরা চেষ্টা চালাচ্ছি যে অ্যাটলিস্ট আমাদের পেরিফেরি লেভেল হেলথ সেন্টারগুলি MRI মেশিন, MRI সিটি স্ক্যান মেশিন আজকে 5 বছর ধরে অচল। আমরা অনেক পরীক্ষা চিটং মেডিকেলে দেখি অচল অবস্থা। ঠিক আপনি জেনারেল হাসপাতাল বলেন, আপনি উপজেলা কেন্দ্রিক হাসপাতালগুলোকে যে পরীক্ষা নিয়ন্ত্রণ মানে পরীক্ষার এটা নির্ণয় করার জন্য যে মেশিনগুলো দরকার সেগুলো অচল অবস্থা। সেগুলোর জন্য আপনার কোনো আলাদা কোনো প্ল্যান আছে কি না যে মেশিনারির জন্য? এমন আমি 2 দিন গত পরশু দিনও বসছি আমার বিভাগে এক্সরে মেশিন কোথায় কীরকম আছে, কোথায় জনবল আছে, কোথায় কী অবস্থা আছে, সবগুলো আমরা অ্যাসেস করছি। যেখানে মানুষ আছে মেশিন নাই, কোনো জায়গায় আছে মেশিন আছে মানুষ নাই, এইগুলি রিএনএস করার জন্য আমরা নির্দেশিত আমি তারা তালিকা করছে। এটা আমার এক্সরে ক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিষয়ে এইভাবে অ্যাসেস করে রিঅ্যালোকেট করব, কিন্তু আমাকে সেই জন্য সক্ষমতা প্লাস সাহস দিতে হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, আমাকে ফ্রি হ্যান্ড কাজ করার সুযোগ দেন। আমরা জনগণকে চিরাংবাসীকে খুশি করে ছাড়বো। যেমন আপনি একদম চিরাং মেডিকেলের কথা বলতে, চিরাং মেডিকেল যেহেতু ছিলাম আমি, MRI মেশিনের জন্য 30 বার চিঠি লেখা হয়েছে মিনিস্ট্রিতে, CMC, হ্যাঁ, অর্থাৎ একটা মেশিন যখন হ্যান্ডওভার করে নেয় এটা মেইনটেন্যান্সের জন্য একটা করা হয়, হ্যাঁ, সেটার জন্য কিন্তু তারা কোম্পানি যারা সাপ্লাই দিয়েছিল তারা আমাদের সাথে খুব করেছে, অসহযোগিতা করেছে, সেই কারণে আমরা সেটা সেইভাবে করতে পারিনি এখনও। হ্যাঁ, সিটি স্ক্যান মেশিনটা নষ্ট হয়েছে, আমরা করার পরে তৎকালীন সচিব মহোদয়ের নজর দিয়ে তারা ঠিক করে দিয়েছে, এখন চলে। চিরাং মেডিকেলের কথা বলছি। হ্যাঁ, MRI মেশিন যেটা নষ্ট, হ্যাঁ, সেটা আমরা নতুন প্রক্রিউরমেন্টের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন জাইকা ফান্ডেড, এটা তো একটা উদাহরণ বললাম, আচ্ছা জায়গায়, হ্যাঁ, এক্স্যাক্টলি ওটা বলছি। প্রথম কথা হলো বাক্সবন্দে কোনো যন্ত্রপাতি না থাকে। আমার কথা হলো যদি কোনো যন্ত্রপাতি আসে সেটা বুঝে নেওয়ার একটা সিস্টেম আছে, একটা কমিটির মাধ্যমে প্রথম কথা হলো জিনিসটা বুঝে নেওয়া, ঠিক মতো সাপ্লাই দিল কিনা, স্পেসিফিকেশন অনুযায়ী সাপ্লাই দিল কিনা, দেওয়ার পরে এইটা ইনস্টলেশন, এটা ফাংশনিং করা, মানে এটা যিনি সাপ্লাই তাদের মাধ্যমে ইঞ্জিনিয়ার এসে ইনস্টলেশন করে দিতে হবে, হ্যাঁ, ফাংশনিং করে। বাক্সবন্দে কোনো যন্ত্রপাতি দেখা যাবে, অনেক সময় দেখা যায় যে আপনি যে কথাগুলো বলছেন এটা অসত্য নয়। কী জন্য? অনেক সময় দেখেছি কোনো জায়গায় বুঝে খোলার আগেই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বাক্সবন্দে থাকা অবস্থায়। সেই জিনিসটা আমরা আমার বিভাগে সেটা করতে দেবো। অতীতে কী হয়েছে এটা জানার দরকার নেই আমার, কিন্তু আমার আমি এইগুলি শনাক্ত করে এটা কারেক্টিভ মেজার নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ বাক্সবন্দে কোনো যন্ত্রই থাকবে না, এবং থাকলে যদি ওখানে না চলে যেখানে দরকার আছে সেখানে দেবো আমরা, হ্যাঁ, যেখানে চাহিদা আছে সেখানে দেবো। একটা মেশিন পরে আছে দেখি কোনো জায়গায় এক্সরে মেশিন 2টা আছে, আরও দেখি যে বিভিন্ন ফান্ডে আরও 1টা বা 2টা মেশিন আসছে, যেখানে নাই সেখানে আমরা রিঅ্যালোকেট করবো, অর্থাৎ জনগণ যাতে সার্ভিসটা পায়, তাই না, সেই উদ্যোগটা নিচ্ছি। দুর্নীতি প্রতিরোধে আপনার প্রতিষ্ঠানগুলো যাদের দুর্নীতি না হয় সেই দুর্নীতি প্রতিরোধে আপনার ভূমিকা কী হতে পারে? আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে, আমি দুর্নীতি করি না, দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় জিরো টলারেন্স। এই জন্য কেউ যদি, আমি আমার অফিসের স্টাফদেরকে এবং সিভিল সার্টিফিকেট নির্দেশনা দিয়েছি যাতে কেউ এরকম না করে, যে কেউ যদি করে থাকে সেই দায়িত্ব আমরা নেব না, সেই দায়িত্ব আমি নেব না। অনিয়মের কারণে কারোর জন্য আমি সুপারিশও করব না, তাদেরকে মানে ওয়ার্নিং দিয়েছি এই কাজ থেকে সাবধানে থাকেন। কারণ দুর্নীতিবাজরা শুধু নিজের সুবিধা আদায়ের জন্য সব কিছু করে, তারা দেশের শত্রু, এবং তারা সরকার বদলাইলে খোলস বদলায়, তাদের একটা নেচার। এটা বাংশে দেখেছি, সরকার বলে তাদের খোলস বদলায়, তারা দিনে রাত্রে চেঞ্জ হয়ে যায়, তাই না? তারা সকলের তাদের কার্যক্রম চলে যেতে, এবং তারা বিভিন্ন ছদ্মবেশে তারা কাজ করে বেড়ায়। তারা দেশের শত্রু, জনগণ শত্রু, সরকারের শত্রু। এবং এইগুলোকে নিধনের জন্য এইগুলোকে নিধনের জন্য
অংশপ্রভ আমরা কি কাজ করতে পারে? আমি আমার যে সব জায়গা থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন কমপ্লেন শুনি, অনেক সময় কিছু কিছু মানুষ আবার নিজেরা সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন ছদ্মবেশে বা বিভিন্ন ছদ্ম নাম দিয়ে আমাকে ফোন করে। আমি বলি যে আপনি কে ভাই, আমি চিনি না, জানি না। আপনাদের যদি স্পেসিফিক কমপ্লেন থাকে লিখিতভাবে দেন, আমি পুরো বিষয়তে যাচাই বাছাই করে আমি অ্যাকশন নেব, তবে আমি এই ক্ষেত্রে কাউকে ছাড় দেব না। কোনো একজন সেবা প্রত্যাশী বা কোনো একজন রোগী যদি আপনার কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে যদি আঘাতপ্রাপ্ত হয় বা শোষিত হয়, অত্যাচারিত হয়, সেক্ষেত্রে বিভাগীয় প্রধান কার্যালয়কে কীভাবে আমরা অবহিত করবে জনগণ? কোনো অভিযোগ ডেস্ক আছে কিনা, কোনো অভিযোগ হটলাইন নাম্বার আছে কিনা আপনার বরাবর আমি কীভাবে পৌঁছাবো যে আপনার সদস্য এই কাজটু? আমরা প্রত্যেকটি হাসপাতাল আমাদের যেটা হটলাইন নাম্বার আছে, হ্যাঁ, প্রতিটি জেলা হাসপাতাল উপজেলা পর্যায়ে আছে, জেলা লেভেলে আছে, আমাদের হাসপাতাল আমাদের বিভাগ পর্যায়ে আছে। হটলাইন নাম্বারগুলি আমরা সিভিল সার্জনের মাধ্যমে সব জায়গায় দেব, যাতে তারা যে কোনো বিষয়ে কমপ্লেন করতে পারে। যে কোনো বিষয়ে কথা বলা থাকলে আমরা ওয়েলকাম জানাই। আমাদের সরকারের একটা পলিসিও আছে, কোনো মানে যদি কারো কিছু বলার থাকে আমাদের জানতে হবে। তবে এটা অনেক সময় যে বিভ্রান্তমূলক যে টেলিফোন কলগুলি আসে সেটাও আমরা যাচাই করি, কারণ অনেক সময় কিছু কিছু মানুষ আছে নিজের যেমন নিজের সুযোগ সুবিধা আদায়ের জন্য কিছু বিভ্রান্তমূলক কল করে। আমি সেটা বিভ্রান্ত কিনা সঠিক সেটা আমি যাচাই না করে কোনো কাজ করবো না। আমি যাচাই করে যদি কেউ অন্যায় করে থাকে, আমার অফিসের কেউ যদি হয়েও থাকে, আমার কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যথা নিয়মে সরকারি শৃঙ্খলা বিধিমান অনুযায়ী সেটা ব্যবস্থা গ্রহণ করব। আপনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যাবার বেলায় যেহেতু একটা সরকারি চাকরি করেন, আপনাদের পদায়ন আছে, পদোন্নতি থেকে অন্য জায়গায় যাওয়ার একটা ব্যাপার আছে, আপনার আবার যে অবসর জড়িত একটা আপনাদের ছুটি আছে, সব কিছু মিলে এই চেয়ার থেকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই চেয়ার থেকে চলে যাওয়ার আগে কেমন চেয়ার রেখে যেতে চান? এক কথায় এই বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য পরিচালকের কার্যালয়কে আপনি কেমন রেখে যেতে চান, কেমন দেখতে চান আপনি? প্রথম কথা হইল, আমি প্রথমে বলেছি আমি সরকারি চাকরি করি, আমার মানে একমাত্র চিন্তাভাবনা হলো জনস্বার্থে কাজ করা। সরকারি দায়িত্ব পালন করি, জনস্বার্থে কাজ করব। এবং 1 ঘন্টার যদি চেয়ার থাকে, সরকারের উন্নয়নের বিষয়টা জনগণের স্বার্থ, তাহলে আমার প্রথম শর্ত এইটা হইলো আমার এক নম্বর এজেন্ডা। আমি যাওয়ার পরে অনেকের অনেক কথা শুনি, কিন্তু আমার চেয়ারটা একটা স্ট্যান্ডার্ড সেট আপ থাকবে, এইটা দেশের জন্য অনুকরণীয় যাতে হয়ে থাকে সেই ব্যবস্থা করে যেতে চাই, যাতে লোকজন আমাকে অনুকরণ করে এবং সবাই আমাকে স্মরণ করে। আমি কোনো বদনাম নিয়ে যেতে চাই না, আমি সুনাম নিয়ে যেতে চাই। আমার অতীতের কর্মস্থলগুলিতেও আপনারা যদি খোঁজ নেন, দেখবেন যে আমি যাওয়ার পরে সবাই আমাকে আমার ভালো দিকগুলি তারা প্রশংসা করেছে। আমি এখানেও যে কদিন আসি থাকবো, সরকার যেখানে যখন যদি একটা ভালো একটা সুনাম রেখে দিতে চায়, যেটা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি এই স্বাস্থ্য সেবাকে দোরগোড়ায় পৌঁছাতে আপনার পুরোটি বিভাগে যাতে প্রতিটা রুগী, প্রতিটা সদস্য, প্রতিটা জনগণ যাতে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে সেই সুরক্ষা সেবা, সেই স্বাস্থ্যসেবা যাতে পায়, সেই কারণে আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই জেলায়, এই উপজেলায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, সংকট সমস্যার কথা শুনছেন এবং তাদেরকে আপনার সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন, মন্ত্রণালয়ে ছুটছেন। আমরা জানি আপনি সমস্যা নিয়ে কাজ করেন, সমাধানের জন্য মন্ত্রণালয়ে গিয়ে তদবির করে এই চট্টগ্রাম, এই বৃহত্তর চট্টগ্রামে যে উপকারটুকু হবে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই ব্যস্তময় সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমেই আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নেই। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত, স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাত এই চট্টগ্রাম বিভাগে কী অবস্থায় আছে, কী সমস্যার জর্জরিত অবস্থায় এখন বর্তমানে আছে, সেই সমস্যাগুলোকে সমাধানের রূপ দেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় পরিচালক প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।